আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। অর্থনীতি বিভাগ সরকারি এমএ কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক, তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই দুর্যোগের মাঝেও তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা। আমরা সবাই জানি যে প্রত্যেকটা দেশেরই একটা করে কেন্দ্রীয় ব্যাংক থাকে, অর্থাৎ মনিটারি অথরিটি হিসেবে যে সেন্ট্রাল ব্যাংক থাকে সেটাই হচ্ছে যেটা আমাদের দেশে আমরা যেটাকে বলছি হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তো বাংলাদেশ ব্যাংক হচ্ছে একটা দেশের মনিটারি অথরিটি, মানি সাপ্লাই থেকে শুরু করে যত অর্থ সংক্রান্ত যত কার্যাবলী সবকিছুই আহ, এই কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে থাকে। সুতরাং টোটাল আমরা যদি মোট ব্যাংকিংটাকে দেখি, একটা সাইডে থাকবে আমাদের আহ, বাণিজ্যিক ব্যাংকগুলো। আর এই বাণিজ্যিক ব্যাংকগুলোর অ্যাক্টিভিটিসটাকে যারা নিয়ন্ত্রণ করে, যে প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে থাকে, সে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সুতরাং কেন্দ্রীয় ব্যাংক একটা দেশের দাম স্তর থেকে শুরু করে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য একটা বড় ভূমিকা পালন করে আমাদের এই কেন্দ্রীয় ব্যাংক। তো আমরা একটু যদি দেখার চেষ্টা করি যে একটা কেন্দ্রীয় ব্যাংক একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে, অর্থনীতির গতিশীলতা বজায় রাখার জন্য কি কি কার্যক্রম গ্রহণ করে। তো কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীটা যদি আমরা দেখি, তার মাধ্যমে আমাদের এই কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকাটা অনেকটাই ক্লিয়ার হওয়ার কথা। আমরা যদি কার্যাবলীগুলো একটা একটা দেখার চেষ্টা করি, আমাদের প্রথম যে কার্যাবলীটা কেন্দ্রীয় ব্যাংকের, সেটা হচ্ছে নোট প্রচলন। অর্থাৎ একটা দেশের নোট ইস্যু, মানি ইস্যু করার একটা একক ক্ষমতা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের। অর্থাৎ অনু কেন্দ্রীয় ব্যাংকই হচ্ছে একটা দেশের মোট অর্থের প্রচলন করে থাকে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক সমস্ত নোটই ইস্যু করে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারণ করে দেয় একটা দেশের মানি সাপ্লাইটা কতটা হওয়া উচিত এবং কতটুকু আছে। সুতরাং এই অ্যাবসলিউট পাওয়ারটা, নোট ইস্যু করার যে অ্যাবসলিউট পাওয়ারটা, এই পাওয়ারটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এনজয় করে থাকে। এরপরে আসছে যে সরকারের ব্যাংক হিসেবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংকের আরেকটা যে বড় কাজ, সেটা হচ্ছে গভর্নমেন্টের ব্যাংক হিসেবে কাজ করে, অর্থাৎ সরকারের ব্যাংক। সরকার তার দৈনন্দিন যে লেনদেনটা, সেটা কিন্তু দৈনন্দিন লেনদেনটা ঠিক বলা ঠিক হবে না, যখনই লেনদেনের প্রয়োজন পড়ে, অর্থাৎ অনেক সময় ব্যাংকিং সেক্টর থেকে ধারও করা রাখতে পারে, অথবা গভর্নমেন্টের যে সেভিংস সেটাও যেটা জমা রাখে, এই পুরোটাই কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের সাথে জড়িত। সুতরাং কেন্দ্রীয় ব্যাংকটা একটা দেশের সরকারের ব্যাংক হিসেবেই বহুল প্রচলিত, এবং এটাই বলা যায় যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সরকারের ব্যাংক। অন্যান্য ব্যাংকের ব্যাংক, অন্যান্য যে কমার্শিয়াল ব্যাংকগুলো, যে কোনো একটা দেশের অর্থনীতিতে তাদের অ্যাক্টিভিটিসটা পরিচালনা করে থাকে, তাদেরও যে গার্ডিয়ান হিসেবে থাকে, সে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে অন্যান্য ব্যাংকের শেল্টার দিয়ে থাকে। শেল্টার বলতে আমরা যেটা বোঝাচ্ছি, যে অন্যান্য কমার্শিয়াল ব্যাংকগুলো তাদের অ্যাক্টিভিটিস গুলোকে স্মুথলি রান করার জন্য যে যে সমস্যাগুলো ফেস করে, সেই সমস্ত সমস্যাগুলো কিন্তু দূর করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। সুতরাং কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে অন্যান্য ব্যাংকের ব্যাংকার, একজন অনেকগুলো গ্রাহকের অথবা সাধারণ জনতার ব্যাংক, যেটা কমার্শিয়াল ব্যাংকগুলা, এবং এই কমার্শিয়াল ব্যাংক এবং শিডিউলভুক্ত অন্যান্য যে ব্যাংকগুলো আছে, এই সমস্ত ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এরপরে হচ্ছে ঋণ নিয়ন্ত্রক। ঋণ নিয়ন্ত্রক হচ্ছে কি, কেন্দ্রীয় ব্যাংকের একটা অন্যতম কাজ হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ করা। ঋণ নিয়ন্ত্রণ করা কিভাবে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে, সেটা আমাদের আলোচনার পরের দিকে আমরা আসবো। তো কেন্দ্রীয় ব্যাংক যে কাজটা করার চেষ্টা করে, যে একটা ইকোনমিতে যে মানি সাপ্লাইটা যেন সবসময়ের জন্য স্টেবল একটা পজিশনে থাকে। কারণ কখনো যদি মানি সাপ্লাইটা বেশি হয়ে যায়, তখন কিন্তু ইকোনমিতে একটা ইনফ্লেশনারি প্রেশার আমরা লক্ষ্য করতে পারি। যে কারণে কেন্দ্রীয় ব্যাংক যখন ইকোনমিতে ইনফ্লেশনারি একটা প্রেশার, মুদ্রাস্ফীতিজনিত একটা চাপ অনুভব করার সুযোগ দেখা দেয়,
তখনই কিন্তু কেন্দ্রীয় ব্যাংক মানি সাপ্লাইটা কমাই দিতে পারে। একইভাবে যখন ইকোনমিতে অ্যাক্টিভিটিসটা বাড়ানোর দরকার, অর্থাৎ মানি সাপ্লাইটা যদি কম হয়ে যায়, যে কারণে ইকোনমিক গ্রোথটা স্লো হওয়ার একটা সম্ভাবনা থাকে, তখন কেন্দ্রীয় ব্যাংক যে কাজটা করে সেটা হচ্ছে যে মানি সাপ্লাইটা বাড়াই দিতে পারে। অর্থাৎ একটা এক কেন্দ্রীয় ব্যাংক তার বিভিন্ন যে হাতিয়ারের মাধ্যমে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে, যে যখনই দরকার তখন ঋণের পরিমাণটা বাড়াই দেওয়ার ব্যবস্থা, মানি সাপ্লাইটা বাড়াই দিতে পারে। আবার যখনই দরকার মনে করে তখন হচ্ছে মানি সাপ্লাইটা একটা কন্ট্রোলিং একটা পজিশনে নিয়ে আসার চেষ্টা করে। সুতরাং কেন্দ্রীয় ব্যাংকের একটা অন্যতম কাজই হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ করা। এরপরে হচ্ছে মুদ্রার বহিঃমূল্যের সংরক্ষণ। কেন্দ্রীয় ব্যাংকের একটা বড় কাজই হচ্ছে যে কোনো একটা দেশের মানির সঙ্গে অন্য দেশের যে মানির যে এক্সচেঞ্জ রেটটা, এই এক্সচেঞ্জ রেটটাও নিয়ন্ত্রণ করে থাকতে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ আমার দেশের টাকার সঙ্গে, আমার দেশের যদি উদাহরণ হিসেবে আমরা বলি, আমার দেশের যে টাকা, এই টাকার সাথে আমেরিকান ডলারের যে এক্সচেঞ্জ রেটটা, অর্থাৎ আমার দেশের কত টাকা দিলে আমেরিকান একটা ডলার পাওয়া যাবে, অথবা অন্য যে কোনো দেশের একটা মুদ্রার সাথে যে এক্সচেঞ্জ রেটটা, এই এক্সচেঞ্জ রেটটাও কিন্তু কন্ট্রোল করে থাকে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সুতরাং কেন্দ্রীয় ব্যাংক কিন্তু ম- একটা বড় কাজ হচ্ছে যে বৈদেশিক মুদ্রার সাথে নিজের দেশের কারেন্সির যে এক্সচেঞ্জ রেটটা, এটাকে একটা ব্যালেন্স, একটা স্টেবল একটা পজিশনে সবসময় রাখা। এছাড়াও আমরা দেখি আর কেন্দ্রীয় ব্যাংক আরো অনেক কাজ করে থাকে। যেমন আমরা যদি বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে ক্লিয়ারিং হাউস। ক্লিয়ারিং হাউসটা হচ্ছে কি, অন্যান্য যে কমার্শিয়াল ব্যাংকগুলো যারা তাদের অ্যাক্টিভিটিসটা, দৈনন্দিন যে অ্যাক্টিভিটিসটা, আমানত গ্রহণ এবং ঋণ প্রদান, এই এই দুটো কার্যক্রমের মাধ্যমে তাদের যে ব্যাংকিং পরিচালনা করে থাকে, সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখি অথবা দেখা যায় যে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের মানে যে লোনের ঋণের পরিমাণ বাড়ানোর কারণে তাদের যে তারল্য সংকট তৈরি হয়, এই তারল্য সংকট তৈরি হওয়ার কারণে ব্যাংকের একটা ইনসলভেন্সি অথবা আহ, দক্ষতার একটা প্রশ্ন হিসেবে সামনে হাজির হয়। তখন কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সেখানে হস্তক্ষেপ করে তাদের কিন্তু যে সমস্যাটা দূর করার চেষ্টা করে, এবং এর মাধ্যমে তারা একটা ক্লিয়ারিং হাউস হিসেবেই কাজ করে বলা যায়। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের দৈনন্দিন অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হয়, সে তৈরি করে ফেলে, সেই সমস্যাগুলো কিন্তু দূর করে দেয় হচ্ছে, দূর করার ক্ষেত্রে ভূমিকা পালন করে হচ্ছে এই কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া আমরা দেখি যে লাস্ট শেল্টার হিসেবে আমরা বলতে পারি, লাস্ট শেল্টার বলতে আমরা বোঝাচ্ছি যে যখন অন্যান্য কমার্শিয়াল যে ব্যাংকগুলো আছে, এই কমার্শিয়াল ব্যাংকগুলো যখন কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানকে তার যে মানি সাপ্লাই অথবা মূলধনের যে অ্যামাউন্ট তার সে ডিমান্ড করে, সেটা যদি সে ফুলফিল করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু তাকে বিশেষ ক্ষেত্রে মূলধন সাপ্লাই দিয়ে কিন্তু তাকে সহযোগিতা করতে পারে। অর্থাৎ আহ, ঋণ দানের যে সর্বশেষ আশ্রয়, যদিও আমরা ব্যক্তি অথবা প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে সহযোগিতা করে থাকে বিভিন্ন বেসরকারি ব্যাংকগুলো, কমার্শিয়াল ব্যাংকগুলো, অথবা বিশেষায়িত যে ব্যাংকগুলো আছে, কিন্তু এটা সত্ত্বেও অনেক সময় দেখা যায় যখনই কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কিন্তু ঋণ দানের জন্য হাত বাড়াতে পারে, যদিও এটাকে আমরা উদাহরণ হিসেবে খুব বেশি দেখি না। এরপরে হচ্ছে যে দাম স্তর স্থিতিশীল। কেন্দ্রীয় ব্যাংকের একটা সবচেয়ে বড় কাজ হচ্ছে যে দাম স্তর স্থিতিশীল দেখা। কারণ আমরা সবাই জানি যে ইকোনমিতে, বিশেষ করে উন্নয়নশীল দেশের ইকোনমিতে, যে একটা ইনফ্লেশনারি প্রেসারের একটা সম্ভাবনা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে। আবার কখনো কন্ট্রাকশনারি মনিটারি পলিসির কারণেও দেখা যাচ্ছে যে ইকোনমিতে যে ইকোনমিতে যে গ্রোথ রেটটা, সেটা কিন্তু স্লো ডাউন হয়ে যায়। সুতরাং এই কেন্দ্রীয় ব্যাংকের একটা বড় কাজই হচ্ছে যে দাম স্তরটাকে স্থিতিশীল রাখা, এবং এই দাম স্তর স্থিতিশীল রাখার জন্য মানি সাপ্লাইটাকে কন্ট্রোল করে থাকে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কারণ আমরা জানি যে দাম স্তর স্থিতিশীল একটা সমষ্টিক অর্থনীতির সবচেয়ে বড় একটা উদ্দেশ্য হচ্ছে দাম স্তর স্থিতিশীল রাখা। কারণ দাম স্তরে যদি স্থিতিশীল না থাকে, তাহলে একটা দেশের
মোট জনসংখ্যার একটা বড় অংশ কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার অথবা প্রভাবিত হওয়ার একটা সম্ভাবনা থাকে। সুতরাং এইগুলোই আমরা দেখি যে কেন্দ্রীয় ব্যাংকের মোটামুটি কার্যাবলী, যে কার্যগুলি গুলোই মোটামুটি উম, কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক অনেক সময় পরামর্শকের ভূমিকায় অনেক সময় আমরা দেখতে পারি, সে গভর্নমেন্টকে অথবা অন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠানকেও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক চাইলে কিন্তু, অথবা কোনো প্রতিষ্ঠান চাইলে তাকে কিন্তু পরামর্শ দিয়ে থাকে। সুতরাং কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা আমরা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীর মাধ্যমে আমরা একটু দেখার চেষ্টা করলাম। এরপরে আসছে আর্থিক নীতি। আর্থিক নীতিটা কি? আর্থিক নীতিটা কি? আমরা সবাই জানি যে আহ, একটা দেশের দুটো নীতির কথা আমরা বলি, একটাকে বলি রাজস্ব নীতি আর একটাকে বলি আর্থিক নীতি। সুতরাং আর্থিক নীতিটা কি সেটা আমরা একটু আগে, আর রাজস্ব নীতি কি সেটা আমরা একটু জেনে আসি। একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গভর্নমেন্ট যে কাজটা করে সেটা হচ্ছে রাজস্ব নীতি, ফিসক্যাল পলিসি। আর একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য, অর্থনৈতিক কর্মকাণ্ডকে স্থিতিশীল একটা জায়গায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক যে কাজটা করে সেটাই হচ্ছে আর্থিক নীতি। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক অথবা সেন্ট্রাল ব্যাংক একটা দেশের, ফর এক্সাম্পল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের জন্য অর্থনৈতিক উন্নয়নের জন্য যে যে কাজগুলো করে থাকে সেইগুলোকে আমরা বলি হচ্ছে কি আর্থিক নীতি। তো আর্থিক নীতিটা, আর্থিক নীতির হাতিয়ার সমূহ আলোচনা করার আগে আমরা একটু দেখে আসি যে আর্থিক নীতি আহ, যে প্রভাবটা, আর্থিক নীতি আসলে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কি কি ভূমিকা রাখতে পারে। আমরা সবাই জানি, বিশেষ করে উন্নয়নশীল দেশ প্লাস হচ্ছে গ্লোবালাইজেশনের এই যুগে মুক্ত বাজার অর্থনীতি যেখানে কার্যকর, সেক্ষেত্রে আর্থিক নীতি কিন্তু একটা দেশে খুব বেশি অর্থনৈতিক উন্নয়নে খুব বেশি প্রভাব রাখতে পারে না। অথবা উন্নয়নশীল দেশের কথা হিসেবে যদি আমরা ভাবি, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই ক্ষেত্রে রাজস্ব নীতি দ্বারাই আর্থিক নীতিটা অনেকটা প্রভাবিত হয়ে থাকে। এ সত্ত্বেও কিন্তু আর্থিক নীতি কিন্তু তার মূল জায়গায় অনেক কিছু, অনেক ভূমিকা পালন করে অর্থনৈতিক উন্নয়নের জন্য। তো অর্থনৈতিক উন্নয়নের জন্য আর্থিক নীতি কি কি টুলস গুলো ইউজ করে, কি কি হাতিয়ার গুলো ব্যবহার করে, সেগুলো আমরা যদি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে আমাদের কাছে মনে হয় আরেকটু ক্লিয়ার হয়। তো এক নম্বরে যেটা আমরা দেখি সেটা হচ্ছে মুদ্রার ইস্যু নিয়ন্ত্রণ করা। মুদ্রা ইস্যু নিয়ন্ত্রণ করা অর্থাৎ একটা দেশের মুদ্রার সাপ্লাইটা, মানি সাপ্লাইটা 100% কন্ট্রোল করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সুতরাং যদি একটা দেশে, আমরা একটু আগেই বলছিলাম যে যদি কখনো ইনফ্লেশনারি প্রেসার আসে, সেক্ষেত্রেও মানি সাপ্লাই দিয়ে কেন্দ্রীয় ব্যাংক সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। আবার যদি কখনো কন্ট্রাকশনে মনিটারি পলিসি অথবা একটা ইকোনমিতে স্লো ডাউন অথবা ন্যাচারাল ডিজাস্টার আমরা দেখতে পাই, তখন সেখান থেকে অর্থনীতিটাকে আবার পুনরুদ্ধার করে সামনের দিকে নেওয়ার জন্য যে এক্সপ্যানশনারি মনিটারি পলিসি গ্রহণ করা হয়, অর্থাৎ মানি সাপ্লাইটা বাড়ায় দেওয়া হয়, এই সব কিছু কিন্তু নিয়ন্ত্রণ করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সেটা কিসের মাধ্যমে? মুদ্রা ইস্যু করার, নিয়ন্ত্রণ করার মাধ্যমে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের হাতে যে শুধুমাত্র হচ্ছে মানি সাপ্লাইটা কন্ট্রোল করার যে হাতে যে সুযোগটা আছে, এই 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 মানি সাপ্লাই টাকে কন্ট্রোল করার মাধ্যমেই কিন্তু আর্থিক কেন্দ্রীয় ব্যাংক আর্থিক আর্থিক নীতির যে মূল যে কর্মকাণ্ড সেটা কিন্তু পরিচালনা করতে পারে। সুতরাং আর্থিক নীতির একটা বড় হাতিয়ারই হচ্ছে মুদ্রা ইস্যু। এবং মুদ্রা ইস্যু এইটাকে নিয়ন্ত্রণ করে, কখনো যদি ইকোনমিতে এক্সেস মানি সাপ্লাই হবে না, আবার কখনো হচ্ছে কি যে একটা কন্ট্রাকশনের একটা পজিশনও যেন না হয়, এর মাধ্যম দিয়েই কিন্তু কেন্দ্রীয় ব্যাংক চাইলেই একটা দেশের অর্থনীতিটাকে নিয়ন্ত্রণ করতে পারে। এরপরে হচ্ছে ব্যাংক হার। ব্যাংক হারটা কি? ব্যাংক হারটা হচ্ছে আমরা বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে যে হারে টাকাটা লোন করি, এটাকে আমরা বলি হচ্ছে সুদের হার। আমরা ব্যাংকে যে সুদ দিই সেটা হচ্ছে সুদের হার। আর এই বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে যে হারে লোন নিয়ে থাকে সেটাকে আমরা বলি ব্যাংক হার, যেটা আমরা ইকোনমিতে সবসময় এখন দেখি মোরালের হয়তো বা 5%, 6%। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে যে হারে, যে সুদের হারে লোন নিয়ে থাকে, সেটাকে আমরা বলতেছি ব্যাংক হার।
সুতরাং আর কেন্দ্রীয় ব্যাংক যদি তার মানি সাপ্লাইটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কেন্দ্রীয় ব্যাংক যদি ইকোনমিতে মানি সাপ্লাইটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, সে যেটা করে সেটা হচ্ছে ব্যাংক হারটা নিয়ন্ত্রণ করতে পারে। ফর এক্সাম্পল, যদি ইকোনমিতে এই মুহূর্তে মানি সাপ্লাইটা বেশি হয়ে থাকে, অর্থাৎ ইনফ্লেশনারি প্রেশার থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক যে কাজটা করতে পারে, ব্যাংক হারটা বাড়াই দিতে পারে। ব্যাংক হার যদি বাড়াই দেয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, যে বাণিজ্যিক ব্যাংকগুলোকে তারা যে লোন বাজারে ছাড়বে, সেক্ষেত্রে কিন্তু সুদের হারটা বেশি হয়ে যাবে, এবং সুদের হারটা যখনই বেশি হবে, তখন কিন্তু ইকোনমিতে মানি সাপ্লাইটা অটোমেটিক্যালি কমে যাবে। এক দ্য সেম ওয়েতে ইকোনমিতে যদি মানি সাপ্লাইটা বাড়ানোর দরকার পড়ে, তো সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক কি করতে পারে, সে মানি সাপ্লাইটা আস্তে আস্তে ব্যাংক হারটা কমাই দেবে। কমাই দেওয়ার পরে দেখা যাচ্ছে যে বাণিজ্যিক ব্যাংকগুলো আরো বেশি হারে লোন নিতে পারবে কেন্দ্রীয় ব্যাংকের থেকে, এবং আরো কম সুদের হারে ইকোনমিতে মানি সাপ্লাইটা বাড়াতে পারবে। সুতরাং এই ব্যাংক হারের মাধ্যমেও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক একটা দেশের ইকোনমিতে প্রভাব ফেলতে পারে অথবা প্রভাব রাখতে পারে, অর্থনৈতিক উন্নয়নে সে ভূমিকা রাখতে পারে। এরপরে হচ্ছে কি ন্যূনতম রিজার্ভ পদ্ধতি, ন্যূনতম রিজার্ভ অনুপাত। অর্থাৎ আমরা সবাই জানি যে ব্যাংকিং যে বিজনেসটা, এটা কিন্তু এক খুব সেন্সিটিভ একটা বিজনেস। অর্থাৎ একটা কমার্শিয়াল ব্যাংক যদি সে নতুন করে বাজারে আসতে চায়, তাকে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের ফুললি একটা গাইডেন্সের মাধ্যমেই কিন্তু তাকে তার অ্যাক্টিভিটিসটাকে পরিচালনা করতে হয়। সেটা হচ্ছে কিরকম, যে সে তার মোট মূলধনের একটা বড় অংশ কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাছে রিজার্ভ হিসেবে জমা রাখতে হয়। তারপরে একটা অংশ কিন্তু তাকে সবসময় লিকুইডিটি হিসেবে তাকে ভল্টে রেখে দিতে হয়। বাদ বাকি যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা কিন্তু সে সবসময়ের জন্য কি করতে পারে, কাস্টমারদের কাছে অথবা জনগণের কাছে লোন হিসেবে বিতরণ করতে পারে। তো যদি কেন্দ্রীয় ব্যাংক মনে করে যে ইকোনমিতে মানি সাপ্লাইটা বেশি হয়ে গেছে, অর্থাৎ ইনফ্লেশনারি প্রেসার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এই যে ন্যূনতম রিজার্ভ অনুপাতটা বাড়ায় দিতে পারে। তার মানে আগে যদি সে ফর এক্সাম্পল বলতো যে 20% ক্যাপিটাল, তার ক্যাপিটালের 20% রেখে দিতে হবে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে, এখন সে বলতে পারে যে 20% না 25% রেখে দিতে হবে। সুতরাং তখন যখন বাড়াই দেওয়া হবে, তখন কেন্দ্রীয় ব্যাংকের হাতে কিন্তু লিকুইডিটি মানিটা, অথবা কেন্দ্রীয় ব্যাংকের হাতে যে টাকাটা, তার পরিমাণটা কিন্তু কমে যাবে। সুতরাং সে লোন হিসেবে বিক্রি করতে পারবে খুব কম। একটা রিভার্সলি আমরা এটা দেখতে পারি, যে ইকোনমিতে মানি সাপ্লাইটা যদি বাড়ানোর দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু এই রিজার্ভের অনুপাতটা, এই রেশিওটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কমাই দিতে পারে। যখনই কমাই দিবে, তখন কি হবে, তখন বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে টাকাটার পরিমাণটা বেশি আসবে, এবং তারা টাকাটা ইকোনমিতে আবার মানি সাপ্লাইটার পরিমাণটা বাড়াই দিতে পারবে। সুতরাং এই ন্যূনতম রিজার্ভ অনুপাতের মাধ্যমেও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক তার ইকোনমিতে মানি সাপ্লাই বাড়ানো এবং কমানোর ক্ষেত্রে কমাতে পারে। সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে খোলা বাজার কার্যক্রম, আমরা যেটাকে বলি ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমেও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ইকোনমিতে মানি সাপ্লাই বাড়াতে অথবা কমাতে পারে। সেটা কিরকম, যে আমরা যে সবাই জানি যে আহ, একটা যে আমরা তোমরা যদি স্টুডেন্ট, তোমরা যদি একটু খেয়াল করো, যে আমরা এর আগে একটা অন্য ক্লাসে আমি বলছিলাম যে বন্ড নিয়ে অনেক কথা আমাদের আলোচনা ছিল। তো বাণিজ্যিক ব্যাংকগুলো যখন আহ, মানি বাণিজ্যিক ব্যাংকগুলো যখন হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের থেকে লোন নেয়, তখন তাদের যে অ্যাক্টিভিটিসটা, সেটা কিন্তু এই বন্ডের মাধ্যমে হয়। সেটা হচ্ছে কিরকম, কেন্দ্রীয় ব্যাংক কি করে, যদি কখনো মনে করে যে ইকোনমিতে মানি সাপ্লাইটা বাড়াবে, তো মানি সাপ্লাইটা যদি বাড়ানোর চিন্তা করে, তো সেক্ষেত্রে কি হয়, বাণিজ্যিক ব্যাংকের গুলোর হাতে যে বন্ড গুলো আছে, সেই বন্ড গুলো কেন্দ্রীয় ব্যাংক ক্রয় করে নেয়। যখনই ক্রয় করে নেয়, তখন তার এগেনিস্টে কি করে, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে টাকা দিয়ে দিচ্ছে, বন্ডের টাকাটা দিয়ে দিচ্ছে। তখন এই টাকাটা কি হচ্ছে, অটোমেটিক্যালি ইকোনমিতে মানি সাপ্লাই বাড়িয়ে দিচ্ছে। সেম টাইম যদি কেন্দ্রীয় ব্যাংক মনে করে যে
ইকোনমিতে মানি সাপ্লাইটা বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে কি করতে পারে, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ওই সেই বন্ডগুলো আবার নতুন করে বিক্রি করে দিতে পারে। তো বিক্রি করে দিলে কি হবে, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু ওই বন্ডগুলো যখন ক্রয় করবে, তখন টাকাটা কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে কেন্দ্রীয় ব্যাংকের হাতে চলে যাচ্ছে। বাণিজ্যিক কেন্দ্রীয় ব্যাংকের কাছে যখন চলে যাচ্ছে, তখন বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে যখন টাকাটা কমে যাচ্ছে, তখন ইকোনমিতে অলরেডি কিন্তু মানি সাপ্লাইটা কমে যাবে। সুতরাং খোলা বাজার কার্যক্রমটা হচ্ছে যে একটা বন্ডের যে ক্রয় বিক্রয়ের মাধ্যম দিয়ে, খুব সিম্পলি যদি আমরা বলি, খোলা বাজার কার্যক্রম হচ্ছে কি বন্ড ক্রয় বিক্রয়ের মাধ্যমে ইকোনমিতে মানি সাপ্লাই বাড়ানো এবং কমানোর কাজটা করে থাকে। সুতরাং এই যে ওপেন মার্কেট অপারেশন, এখানে একটা জিনিস খুব আমাদের মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে এই যে ওপেন মার্কেট অপারেশনের যেখানে বন্ড ক্রয় বিক্রয় হচ্ছে, এই বন্ড ক্রয় অথবা বিক্রয়টা কিন্তু অ্যাবসলিউটলি নির্ভর করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নিজের ইচ্ছার উপরে, কেন্দ্রীয় ব্যাংকের একক সিদ্ধান্তের উপরে। কেন্দ্রীয় ব্যাংক চাইলেই সেই যদি সেই বন্ড বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে বিক্রি করে, বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু ক্রয় করতে বাধ্য, এবং তার মাধ্যমে টাকাটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক আবার টাকাটা তুলে নিচ্ছে। আবার কেন্দ্রীয় ব্যাংক যদি বলে যে না, তোমার কাছ থেকে আমি বন্ডগুলো ক্রয় করে নেব, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাছে বন্ডগুলো বিক্রি করতে বাধ্য। সুতরাং এখানে এই বন্ড ক্রয় বিক্রয়টা অ্যাবসলিউটলি কেন্দ্রীয় ব্যাংকের নিজের ইচ্ছার উপরে নির্ভর করে। এবং কেন্দ্রীয় ব্যাংক, যেটাকে আমরা সবসময় বলি রিপারচেজ এগ্রিমেন্ট, যেটা এখানে একটা প্রশ্ন থাকে অনেক সময় যে যখন বন্ডটা ক্রয় করে যখন বন্ডটা বাণিজ্যিক ব্যাংকগুলো ক্রয় করে, তখন বাণিজ্যিক ব্যাংকগুলোর কি লাভ থাকে? বাণিজ্যিক ব্যাংকগুলোর লাভটা হয় হচ্ছে যে একটা নির্দিষ্ট হারে কিন্তু তখন তারা সুদ পায়। সুতরাং যে সুদটা তারা বাণিজ্যিক ব্যাংকগুলো জনগণের কাছে লোন বিক্রি করার মাধ্যমে পাইতো, এখন তারা সেটা কিন্তু পেয়ে যাচ্ছে খুব সহজভাবেই কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে নিজেরা নির্দিষ্ট হারে সুদ পেয়ে, যেটা হচ্ছে শুধুমাত্র বন্ডটাকে হোল্ড করার কারণে। সুতরাং আর্থিক নীতির যে অনেকগুলো হাতিয়ার আছে, তার ভিতরে আমরা মূলত এই চারটে হাতিয়ার যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এর মাধ্যমেও কিন্তু আর্থিক নীতিটা পরিচালিত হয়, এবং আর্থিক নীতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক একটা দেশের মানি সাপ্লাইটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। মূলত কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে মানি সাপ্লাইটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, এবং এই মানি সাপ্লাইটা নিয়ন্ত্রণ করার মাধ্যম দিয়েই হচ্ছে আর্থিক নীতিটা পরিচালিত হয়। সুতরাং আবারও যদি আমি প্রথম থেকেই বলি কথাটা, যেটা হচ্ছে আর্থিক নীতি একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কেন্দ্রীয় ব্যাংক যে কাজটা করে সেটাই হচ্ছে আর্থিক নীতি। আর আর্থিক নীতি পরিচালনার জন্য মুক্তবাজার অর্থনীতির ক্ষেত্রে আমরা যেটা দেখি যে কেন্দ্রীয় ব্যাংকের হাতে খুব বেশি ক্ষমতা থাকে না। সেটা উন্নত দেশে হতে পারে, আমাদের মতো দেশেও হতে পারে, কিন্তু তারপরেও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক যে কাজটা করতে পারে সেটা হচ্ছে যে মানি সাপ্লাইটাকে কন্ট্রোল করার চেষ্টা করে ইকোনমিতে, কখনো মানি সাপ্লাই বাড়ানোর চেষ্টা করে, আবার কখনো মানি সাপ্লাই কমানোর চেষ্টা করে। এই বাড়ানো এবং কমানোর মাধ্যম দিয়েই মূলত আর্থিক নীতিটা পরিচালিত হয়ে থাকে। এরপরে আমরা যদি দেখি যে আর্থিক নীতির প্রকারভেদ, আর্থিক নীতির প্রকারভেদ আর্থিক নীতির প্রকারভেদ হচ্ছে যে আর্থিক নীতিটা কয় প্রকার। আর্থিক নীতিটা মূলত দুই প্রকার। অর্থনীতিতে আমরা দুই প্রকার আর্থিক নীতি দেখি, একটা হচ্ছে সম্প্রসারণমূলক আর্থিক নীতি, আর একটা হচ্ছে যে সংকোচনমূলক আর্থিক নীতি। সম্প্রসারণমূলক আর্থিক নীতি আর হচ্ছে সংকোচনমূলক আর্থিক নীতি। সম্প্রসারণমূলক আর্থিক নীতি আর একটাকে, যদি এখন এই দুটো মেনলি বলি আমরা আলোচনা করি, তারপরেও কিন্তু আর একটা আর্থিক নীতি দেখা যায়, সেটা হচ্ছে নিরপেক্ষ আর্থিক নীতির কথা আমরা বলি। তো আমরা একটু বোঝার চেষ্টা করি যে সম্প্রসারণমূলক আর্থিক নীতিটা কি আর এবং সংকোচনমূলক আর্থিক নীতি, এই দুটোকে আমরা একটু আলোচনা করি। সম্প্রসারণমূলক আর্থিক নীতি হচ্ছে যখন ইকোনমিতে গ্রোথ রেটটা আমরা বাড়ানোর চেষ্টা করি, অথবা কোনো কোনো ন্যাচারাল কোনো ডিজাস্টার অথবা কোনো কারণে ইকোনমিতে মন্দা অবস্থা, খুব খারাপ অবস্থা চলে, তখন ইকোনমিতে থেকে আবার পুনরুদ্ধারের জন্য
তখন যে কাজটা করা হয় তখন হচ্ছে যে সম্প্রসারণমূলক আর্থিক নীতি আমরা দেখি যে কেন্দ্রীয় ব্যাংক গ্রহণ করে থাকে। তো সম্প্রসারণমূলক আর্থিক নীতি সেটা কিভাবে পরিচালিত হয়? আমরা একটু আগে দেখছিলাম যে আর্থিক নীতির যে হাতিয়ারগুলো, কেন্দ্রীয় ব্যাংকের হাতে কিন্তু একমাত্র মানি সাপ্লাইটাই কন্ট্রোল করতে পারে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ কখনো মানি সাপ্লাইটা বাড়াতে পারে, কখনো মানি সাপ্লাইটা কমাতে পারে। তো আমরা যখন দেখি যে আমরা যখন আইএসএলএম মডেলের যখন আমরা বিভিন্ন চিত্রগুলো দেখি, যে আইএসএলএম মডেল যেখানে চিত্র দেখি যে আইএস রেখাটা হচ্ছে কি আস্তে আস্তে ডান দিকে নিম্নগামী থাকে, আর এলএম রেখাটা কোন দিকে, ডান দিকে ঊর্ধ্বগামী থাকে। তো এক্ষেত্রে যেহেতু এলএম রেখা মানে লিকুইডিটি মানি আমরা যেটা বলি, যে কেন্দ্রীয় ব্যাংক যদি চায় যে সম্প্রসারণমূলক আর্থিক নীতি গ্রহণ করবে, তাহলে তার কাজটা কি থাকে? সে চাইবে যে মানি সাপ্লাইটা বাড়ানোর কথা ভাববে। সে ভাববে কি মানি সাপ্লাইটা আমি বাড়াবো। তো মানি সাপ্লাইটা যদি বাড়ানোর চেষ্টা করে তখন কি হবে, যে এলএম রেখাটা কোন দিকে, ডান দিকে শিফট করাই দিই আমরা। এলএম রেখাটা যখন ডান দিকে শিফট করে তখন কি হয়, ইকোনমিতে সুদের হারটা কমে যায়। সুদের হারটা যখন কমে যাচ্ছে তখন মানি সাপ্লাইটা বেড়ে যাচ্ছে। তো মানি সাপ্লাইটা যখন বেড়ে যাচ্ছে তখন কি হবে, ইকোনমিতে আমার ন্যাশনাল ইনকামটাও কিন্তু আমার বেড়ে যাচ্ছে। সুতরাং আমরা যেমন আমাদের মিল্টন ফ্রিডম্যান, আমাদের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, তার ভাষায় আমরা যেটা বলি যে মানি সাপ্লাই ইজ অলওয়েজ এ প্যানাসিয়া। অর্থাৎ মানি সাপ্লাই হচ্ছে সবকিছুর মূল। যদি মানি সাপ্লাইটা সঠিকভাবে আমরা বাড়াতে পারি তাহলে ইকোনমিটা কিন্তু খুব নিজের থেকে কিন্তু এক্সপান্ড করা শুরু করে দিতে পারে। সুতরাং সম্প্রসারণমূলক অর্থনীতি কখন? যখন ইকোনমিতে আমাদের খুব প্রসারমান, যেমন এই মুহূর্তে বলি আমাদের মতো দেশের, যে উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের বাংলাদেশের যে অবস্থায় আছে, এই ক্ষেত্রে কিন্তু আমার গভর্নমেন্টের অ্যাক্টিভিটিস থেকে শুরু করে প্রাইভেট সেক্টরের যে আহ, উৎপাদন, যে কর্মসংস্থান, যে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, যে এভরিথিং যেটা হচ্ছে, তার জন্য যেটা দরকার হচ্ছে সম্প্রসারণমূলক অর্থনীতি। সুতরাং কেন্দ্রীয় ব্যাংকের হাতে যেহেতু, সে তো আর কেন্দ্রীয় ব্যাংক চাইলেই কিন্তু ও একেবারে সরাসরি এসে কিন্তু উন্নয়নে কিন্তু ভূমিকা রাখতে পারে না। সুতরাং সে যে কাজটা করতে পারে সেটা হচ্ছে যে সম্প্রসারণমূলক আর্থিক নীতি, অর্থাৎ হচ্ছে মানি সাপ্লাইটা বাড়াই দেওয়ার চেষ্টা করে। সে সবসময় চেষ্টা করে মানি সাপ্লাইটা বাড়ানো। তো মানি সাপ্লাইটা কিভাবে বাড়ানো যায়? আমরা আবার বলছি যে আমরা গ্রাফের চিত্রটা দেখি, যে আইএসএলএম মডেলের যে গ্রাফটা, যে এলএম রেখাটা যখন ডান দিকে ঊর্ধ্বগামী থাকে তখন হচ্ছে যখন মানি সাপ্লাইটা বাড়াই দেওয়া হয় তখন এলএম রেখাটা আমাদের ডান দিকে শিফট করে গেলে আমরা সুদের হারটা কমে যায় ইকোনমিতে, আমার মানি সাপ্লাইটা বেড়ে যাচ্ছে। তো মানি সাপ্লাইটা বেড়ে গেলে কি হবে? মানি সাপ্লাইটা যদি বেড়ে যায় তাহলে কি হবে, ইনভেস্টমেন্টটা বাড়বে। ইনভেস্টমেন্টটা যদি বাড়ে তাহলে কি হবে, আমার প্রোডাকশনটা বাড়ছে। প্রোডাকশনটা যদি বাড়ে তাহলে প্রফিটটা বেশি হয়ে যাচ্ছে। প্রফিটটা যদি বেশি হয় তখন কি হবে, প্রফিট বেশি হওয়া মানেই হচ্ছে আমার রিইনভেস্টটা বেশি হচ্ছে। তার মানে আবার নতুন করে এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে, আবার নতুন করে প্রোডাকশনটা বাড়ছে। তার মানে এই যে রিসাইক্লিং এর মাধ্যমে কি হচ্ছে, একটা ইকোনমি আস্তে আস্তে খুব দ্রুত এক্সপ্যান্ড করতে পারে। তো এটাই মূলত ছিল আমাদের হচ্ছে কি সম্প্রসারণমূলক আর্থিক নীতি। সংকোচনমূলক আর্থিক নীতি কোনটা? সংকোচনমূলক আর্থিক নীতি ঠিক একই রকম। কেন্দ্রীয় ব্যাংক যে কাজটা করতে পারে, যে ইকোনমি যদি কখনোই বিশেষ করে সংকোচনমূলক আর্থিক নীতি বলতে আমরা অনেক সময় এটা বুঝি না যে ইকোনমিটা যে অবস্থায় চলে গেছে সেখান থেকে আরো ব্যাকে চলে আসার কথা, এটা কিন্তু আমরা কিন্তু কখনোই বলি না। আমরা যেটার কথা বলছি সেটা হচ্ছে যে কখনো ইকোনমি যদি খুব কোনো বিশেষ কারণে অথবা কোনো বিশেষ দুর্বলতার কারণে আমরা দেখি কখনো ইকোনমিতে একটা একটা কি বলা যায়, সেটা হচ্ছে যে ইনফ্লেশনারি প্রেশারটা হয়ে যাচ্ছে। অর্থাৎ ইনফ্লেশনারি প্রেশারটা হয়ে যাচ্ছে কেন? কারণ আমরা ওই যেটাকে বলি তারল্য ফাঁদের যে প্রশ্ন কথাটা আমরা সবসময় বলি, যে ইকোনমিতে মানি সাপ্লাইটা বাড়ানো হয়েছে, কিন্তু মানি সাপ্লাইটা বাড়ানো হওয়ার কারণে সে মানিটা কিন্তু প্রপার যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যায়নি। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যখন না যাচ্ছে তখন কিন্তু আমাদের সেই ফটকা কারবারিতে চলে যাচ্ছে টাকাটা। অর্থাৎ একটা ইকোনমিতে যখন মানি সাপ্লাইটা বাড়ানো হয়ে গেছে, সেই মানি সাপ্লাইটা যদি সঠিকভাবে ইনভেস্টমেন্টের কাজে না লেগে থাকে
সেক্ষেত্রে কিন্তু ওই মানি সাপ্লাইটা কিন্তু ইকোনমিতে একটা ইনফ্লেশনারি প্রেশার তৈরি করতে পারে। অর্থাৎ মানি সাপ্লাইটা যে ইকোনমিকের এক্সপ্যান্ড করার জন্য, অর্থাৎ উৎপাদন জাতীয় আয় বাড়ানোর জন্য মানি সাপ্লাইটা বাড়ানো হয়েছিল, সেটা যদি হিতে বিপরীত হয়ে ঘটে যেয়ে থাকে, সেক্ষেত্রে যেটা হয়, কেন্দ্রীয় ব্যাংক কি করতে পারে, সংকোচনমূলক আর্থিক নীতি গ্রহণ করতে পারে। অর্থাৎ সুদের হারটা বাড়ায় দেওয়ার চেষ্টা করতে পারে। আমরা যে আইএসএলএম মডেলের কথা যদি বলি, আইএসএলএম মডেলের কথা যদি বলি, যে তখন কি হবে, এলএম রেখাটা বাম দিকে শিফট করে যাবে। একটা জিনিস তোমরা সবসময় খেয়াল করবে, যে আইএসএলএম মডেলে যেহেতু কেন্দ্রীয় ব্যাংক এখানে ভূমিকা রাখছে, আর্থিক নীতি অতএব সব সময় পরিবর্তন হবে, শিফট হবে হচ্ছে যে এলএম রেখাটা, সব সময় শিফট হবে হচ্ছে এলএম রেখাটা। আর যদি আমাদের রাজস্ব নীতি পরিবর্তন হয়ে থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমরা শিফট করতাম হচ্ছে আইএস রেখাটা। সুতরাং আইএস রেখাটার প্রশ্নটা এখানে নেই, আমাদের সব সময় পরিবর্তন হবে হচ্ছে এলএম রেখাটা। সুতরাং এলএম রেখাটা তখন আমরা কি করতে পারি, আমরা বাম দিকে শিফট করাই দিই। এলএম রেখা যদি আমরা বাম দিকে শিফট করি, তখন কি হবে, সুদের হারটা বেড়ে যাবে, অলরেডি তখন আলটিমেটলি ইকোনমিতে মানি সাপ্লাইটা কমে যাবে। মানি সাপ্লাইটা যদি কমে যায়, তখন কি হবে, একটা মূলধনের সংকট তৈরি হবে, অথবা মূলধনের পরিমাণটা কমে যাবে, ইনভেস্টটা কম হয়ে যাবে। তার মানে ইকোনমিতে দেখা যাচ্ছে আবার একটা সংকট। কিন্তু যদি প্র্যাকটিক্যালি আমরা কিন্তু সবসময় সংকোচনমূলক আর্থিক নীতি দেখি না খুব বেশি, আমরা যেটা দেখি সম্প্রসারণমূলক আর্থিক নীতি। কিন্তু বিশেষ ক্ষেত্রে, বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে, যেমন আমরা যদি বলি যে এখন দেখি বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে যে কাজটা করে, যে 6 মাস পর পর যে তাদের আর্থিক নীতি পরিচালিত করে, আর্থিক নীতি ঘোষণা করে। তো সংকোচনমূলক আর্থিক নীতিটা তখনই দেখা যায় যখন হচ্ছে ইকোনমিতে একটা ইনফ্লেশনারি প্রেশার মূলত থাকে, যে বিভিন্ন অকেশন অথবা ঈদ পার্বণ এই সব সময় দেখা যাচ্ছে যে যখন মানি সাপ্লাইটা বেড়ে গেলে ইকোনমিতে ইনফ্লেশনারি প্রেশার হয়, তখন এই সংকোচনমূলক আর্থিক নীতি আমরা দেখতে পাই। এছাড়াও আমরা এই সম্প্রসারণমূলক এবং সংকোচনমূলক আর্থিক নীতি ছাড়াও আমরা একটা আর্থিক নীতির কথা সবসময় বলি, নিরপেক্ষ আর্থিক নীতি। তো নিরপেক্ষ আর্থিক নীতিটা মূলত উন্নয়নশীল দেশের জন্য খুব বেশি আমরা দেখি না, এটা দেখি হচ্ছে আমরা উন্নত দেশের জন্য। উন্নত দেশের প্রেক্ষাপট আর আমাদের মতো উন্নয়নশীল দেশের প্রেক্ষাপট কিন্তু এক না। আমাদের মতো দেশের গ্রোথ রেটটা অ্যাক্সেলারেট করার জন্য আমরা কিন্তু সবসময়ের জন্য সম্প্রসারণমূলক আর্থিক নীতিটা গ্রহণ করি। কিন্তু উন্নত দেশ যেগুলো আছে, তারা কিন্তু তাদের পূর্ণ নিয়োগে ইকোনমিতে ফুল এমপ্লয়মেন্ট লেভেলে তারা সবসময়ের জন্য অবস্থান করে। তো ওই রকম দেশে যেক্ষেত্রে নতুন করে এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, প্রফিট ম্যাক্সিমাইজেশন, এভরিথিং একেবারে অপটিমাম লেভেলে থাকে। সুতরাং ওই দেশগুলোর ক্ষেত্রে কিন্তু সম্প্রসারণমূলক অর্থনীতি আর খুব বেশি কাজ করে না। তো তারা যে কাজটা করে, যে না সম্প্রসারণমূলক অর্থনীতি না সংকোচনমূলক অর্থনীতি, অর্থাৎ তাদের যে এক্সিস্টিং, যে বর্তমানে যেটা দেখা, যে লেভেলটা রয়ে গেছে ইকোনমিতে, সেটা এমপ্লয়মেন্ট, সেটা হচ্ছে প্রোডাকশনের কথা বলি, কনজাম্পশনের কথা বলি, হ্যাঁ, এভরিথিং যে একটা লেভেল আছে, ওই লেভেলটাকে ধরে রাখার জন্য, ওই লেভেলে সবকিছুটাকে স্থির রাখার জন্য তারা যে নীতিটা নিরপেক্ষ গ্রহণ করে, সেটাকে আমরা বলি হচ্ছে নিরপেক্ষ আর্থিক নীতি। সুতরাং আমরা আচ্ছা, মূলত আর্থিক নীতি দুই প্রকার, সম্প্রসারণমূলক এবং সংকোচনমূলক নীতি। এটা ছাড়াও আমরা অনেক সময় নিরপেক্ষ আর্থিক নীতির কথা অনেক সময় বলে থাকি। এরপর আমরা আরেকটু দুটো জিনিস আমরা একটু দেখি, যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক নীতির ভূমিকা, অপূর্ণ নিয়োগ অবস্থায় আর্থিক নীতির ভূমিকা। আমি প্রথম থেকে একটু বলছিলাম, যেটা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক চাইলেই কিন্তু সরাসরি এসে অর্থনীতিতে কিন্তু কোনো রকম ভূমিকা রাখতে পারে না, যেটা আমরা দেখি রাজস্ব নীতির ক্ষেত্রে গভর্নমেন্ট চাইলেই করতে পারে। সুতরাং গভর্নমেন্ট চাইলেই কিন্তু যে কাজটা করতে পারে সরাসরি, কেন্দ্রীয় ব্যাংক আর্থিক নীতির মাধ্যমে কিন্তু সে কাজটা করতে হয় অনেকটা ইনডিরেক্টলি, কারণ তার হাতে শুধুমাত্র মানি সাপ্লাইটাই সে কন্ট্রোল করতে পারে। সুতরাং মুদ্রাস্ফীতি যদি থাকে ইকোনমিতে, সুতরাং সেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু কেন্দ্রীয় ব্যাংক আর্থিক নীতির মাধ্যমে কিছু ভূমিকা রাখতে পারে।
আমাদের একটু মনে রাখা দরকার, যেটা হচ্ছে যে মুদ্রাস্ফীতি কিন্তু একটা ইকোনমিতে যদি একটা সহনীয় মাত্রায় মুদ্রাস্ফীতি থাকে, এই মুদ্রাস্ফীতি কিন্তু ইকোনমির জন্য ভালো, অর্থাৎ সেটা কিন্তু অর্থনীতির গ্রোথ রেটটা বাড়ানোর ক্ষেত্রে কিন্তু ভূমিকা রাখতে পারে। কিন্তু এই মুদ্রাস্ফীতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, অর্থাৎ আমরা যেটাকে হাইপার ইনফ্লেশনের কথা বলি, এরকম ক্ষেত্রে কিন্তু মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করাটা কিন্তু খুবই জরুরি। যেমন আমরা বিভিন্ন অকেশনের ক্ষেত্রে যেটা দেখি, হ্যাঁ, অথবা ইকোনমি যে যে একটু আগে যেটা ফটকা কারবারির কথা বলছিলাম, তো এই সময় দেখা যায় যখন মুদ্রাস্ফীতিটা যখন বেশি থাকে, তখন কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কিন্তু একটা ভূমিকা রাখতে পারে এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য। তারা যে কাজটা করে, যে সুদের হারটা তখন বাড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ এলএম রেখাটা আইএসএলএম মডেলে আমরা যে এলএম রেখাটার কথা বলি, তখন বাম দিকে শিফট করাই দিলে তখন আলটিমেটলি সুদের হারটা বেড়ে যায়, তখন ইকোনমিতে মানি সাপ্লাইটা কমে যায়, অর্থাৎ মানুষের হাতে কি হয় যে টাকার পরিমাণটা তখন কমে যাচ্ছে। যখন টাকার পরিমাণটা কমে যাচ্ছে, তখন তাদের কিন্তু মানি সাপ্লাইটা কমে গেলে, অর্থাৎ মুদ্রাস্ফীতিটা আস্তে আস্তে কিন্তু কন্ট্রোলে চলে আসে। একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, যে মুদ্রাস্ফীতিটা কিন্তু চাইলেই কিন্তু রাতারাতি কন্ট্রোল করা যায় না, অর্থাৎ যত দ্রুত মুদ্রাস্ফীতিটা বেড়ে যায়, জিনিসপত্রের দামটা বেড়ে যায়, রাতারাতি চাইলেই কিন্তু সেটাকে আবার খুব বেশি কন্ট্রোল করা যায় না। যে কারণে মুদ্রাস্ফীতির শুরু থেকে যখন দাম বেড়ে যেতে, দাম স্তরটা বেড়ে যেতে থাকে, তখন কিন্তু সেটাকে দ্রুত কন্ট্রোল করার চেষ্টা করতে হয়। সুতরাং কেন্দ্রীয় ব্যাংকের হাতে যেটুকু ক্ষমতা আছে মানি সাপ্লাইটা কমাই দিয়ে সে কিন্তু এই মুদ্রাস্ফীতিটা কন্ট্রোল করার একটা ভূমিকা রাখতে পারে। এরপরে আমরা যদি দেখি যে হচ্ছে অপূর্ণ নিয়োগ অবস্থায় আর্থিক নীতির ভূমিকা। অপূর্ণ নিয়োগ অবস্থায় আর্থিক নীতির ভূমিকা, এই অপূর্ণ নিয়োগ যে কনসেপ্টটা, এটা হচ্ছে আমাদের অর্থনীতিবিদ, বিশিষ্ট অর্থনীতিবিদ, অথবা আমাদের ম্যাক্রো ইকোনমিক্স যে পায়োনিয়ার জন মেনর কেইন্সের ভাষায় হচ্ছে অপূর্ণ নিয়োগ বলতে আমরা যেটা বুঝি, অপূর্ণ নিয়োগ কিন্তু একটা আম, আহ, একটা এমন একটা টার্ম যেটাকে ব্যাখ্যা করাটা একটু কঠিন অনেক ক্ষেত্রে, যে ইকোনমিতে কখনোই পূর্ণ, যেমন কেইন্সের ভাষায় আমরা যদি বলি, যে এক্ষেত্রে আবার আমাদের সেই ক্লাসিক্যাল কেইন্সে চলে যেতে হয়, যে ইকোনমি কিন্তু কখনোই পূর্ণ নিয়োগে থাকে না, ইকোনমি থাকে সবসময়ের জন্য হচ্ছে যে অপূর্ণ নিয়োগে। অর্থাৎ আমরা কখনোই বলতে পারি না ইকোনমিতে এই যে উৎপাদন স্তর, এই উৎপাদন স্তরে এই হচ্ছে আমাদের ফুল এমপ্লয়মেন্ট, অর্থাৎ আর এর বেশি উৎপাদন করা সম্ভব না, অর্থাৎ এমপ্লয়মেন্ট জেনারেশন এর থেকে আর বেশি সম্ভব না। কিন্তু ইকোনমিতে আমরা কিন্তু কখনোই এই কথাটা বলতে পারি না, যে এই লেভেলটাই হচ্ছে পূর্ণ নিয়োগ। যে কারণে ইকোনমিটা সবসময়ের জন্য কি হয়, পূর্ণ নিয়োগের দিকে ধাবিত হয়, অপূর্ণ নিয়োগের থেকে সবসময়ের জন্য পূর্ণ নিয়োগের দিকে ধাবিত হয়। তো এই পূর্ণ নিয়োগের দিকে যখন ধাবিত হয়, তখন কি হয়, যে অর্থনীতিতে আস্তে আস্তে ইনকামটা, ন্যাশনাল ইনকামটা আস্তে আস্তে বাড়তে থাকে, যেটা আমরা কেইনসিয়ান মডেলের ক্ষেত্রে দেখি, যে আমাদের যে সমষ্টিক চাহিদাটা, এগ্রিগেট ডিমান্ড কার্ভটা বেড়ে যায়, তখন কি হয়, ইকোনমিতে ইনকামটাও কিন্তু বেড়ে যাচ্ছে। সুতরাং কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রে যেটা হয়, যে অপূর্ণ নিয়োগ অবস্থা, যেটা আমাদের মতো দেশে, উন্নয়নশীল দেশের ক্ষেত্রে যেটা হয়, আমরা কখনোই বলতে পারছি না যে আমাদের ইকোনমিটা এই মুহূর্তে ফুল এমপ্লয়মেন্ট লেভেলে পৌঁছাইছে। সুতরাং এক্ষেত্রে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে মানি সাপ্লাইটা কেন্দ্রীয় ব্যাংক বাড়াই দিতে পারে। তখন কি হয়, যে ওই আইএসএলএম মডেলটা যদি থাকবে, তখন আমাদের এলএম রেখাটা কোন দিকে, ডান দিকে শিফট করবে, এবং ডান দিকে শিফট করলে কি হবে, সুদের হারটা কমে যাচ্ছে, মানি সাপ্লাইটা ইকোনমিতে বেড়ে গেল। তো এই মানি সাপ্লাইটা যখন বেড়ে যাচ্ছে, তখন কি হবে, এই মানিটা কি হবে, ইকোনমিতে আবার নতুন করে ইনভেস্ট হবে। যখন ইনভেস্ট হবে, তখন নতুন করে আবার প্রোডাকশন হবে, আবার এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, আবার প্রোডাকশন হবে, আবার প্রফিট হবে, আর ইনভেস্ট হবে। এভাবে ইকোনমি হবে, আর কি করবে, আস্তে আস্তে কি হবে, সামনের দিকে ধাবিত হবে। সুতরাং অপূর্ণ নিয়োগ অবস্থায় কিন্তু কেন্দ্রীয় ব্যাংক একটা বড় ভূমিকা রাখতে পারে আর্থিক নীতির মাধ্যমে, মানি সাপ্লাই বাড়িয়ে দিয়ে। সেটা হচ্ছে যে ইকোনমিটা অপূর্ণ নিয়োগ থেকে পূর্ণ নিয়োগের দিকে ধাবিত হবে। সুতরাং এইভাবেই কেন্দ্রীয় ব্যাংক একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে দাম স্তর স্থিতিশীল রাখার জন্য, এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য বড় ভূমিকা পালন করে থাকে। তো ধন্যবাদ সবাইকে। আমরা আজকের মতো আমাদের এই ক্লাসটা এখানে শেষ করছি। তোমরা সবাই এই দুর্যোগের মাঝেও ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে।
তোমাদের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানে আমাদের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।